গুল্লি আইল্যান্ডটা যে এত সুন্দর হবে তা আমি আগে ভাবতে পারিনি। যারা মালদ্বীপে যাবেন তারা অবশ্যই একবার গুল্লি আইল্যান্ড ঘুরে আসবেন। গুল্লি আমরা কিভাবে গেলাম, কি খেলাম এবং আমাদের কত টাকা খরচ হয়েছে এবং আমাদের কি কি সমস্যায় পড়তে হয়েছে তা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মাফুসিতে এসে আমরা কোনো রকম প্ল্যান না করেই গুল্লি আইল্যান্ডে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। তো 5 জনের জন্য আমরা একটা মিনি বোট ভাড়া করে ফেলি। বোটের ভাড়া প্রায় $120 মতো পড়েছিল। আমরা রেডি হয়ে হোটেল থেকে জেটিতে যাই। এই তো সবাই উঠে যাচ্ছিলাম বোটে। আসলে আমি আর সাবা বোটে উঠতে একটু ভয় পাচ্ছিলাম, তাই বোট আঙ্কেল আমাদের একটু হেল্প করছিল। আর এদিকে আনিকা আর সায়েম ভাইয়া, সাফনাজের আব্বু ওরা একা একাই বোটে উঠে গিয়েছে। আমি, সাবা, আনিকা বোটের পিছনে বসছিলাম এবং সাফনাজের আব্বু সামনে থেকে আমাদের সবার একটু একটু ভিডিও নিচ্ছিল। যেতে যেতে আবারও পানির সৌন্দর্যের প্রেমে পড়ে যাই। সমুদ্রের পানিই যেন সকল ক্লান্তি মুছে দেয়। আসলে প্রাকৃতিক সৌন্দর্য এমন একটা জিনিস যে মন খারাপ থাকলে আমাদের মনটাও ভালো করে দিতে পারে। এই তো সেদিন এত পরিমাণ বাতাস আর রোদ ছিল যে নিজেকে কোনোভাবে কন্ট্রোলই করতে পারছিলাম না। একজন আরেকজনের সাথে কথা বললেও সেটাও কিছু বোঝা যাচ্ছিল না। আসলে যাই হোক, বাদ দিই। বলতে বলতে 20 মিনিটের মধ্যেই আমরা গুল্লি আইল্যান্ডে পৌঁছে যাই। এই আইল্যান্ডে লোক জনসমাগম খুবই কম ছিল। সকালবেলা হালকা ব্রেকফাস্ট করাতে আমাদের সবার প্রচন্ড ক্ষুধা লেগে যায়, তো আমরা ফ্রাইড রাইস অর্ডার করে ফেলি। রাইসটা ছিল আমাদের দেশের তুলনায় একটু অন্যরকম, কিন্তু খাবারের টেস্টটা ছিল ভালো। স্থানীয়রা এই বীচকে বিকিনি বীচ বলে থাকে। আমার কাছে এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে এখানে এক ধরনের দোলনা আছে যেটা চারপাশে লোহা, মাঝখানে দড়ি থেকে বাঁধানো। দেখতেও সুন্দর, বসতেও অনেক আরামদায়ক, যেটা হোটেলের আশেপাশে এবং প্রতিটা আইল্যান্ডে দেখা যায়। তারপর চলে আসলাম বিচের দিকে। আসলে বিচের সামনে অনেক দোলনা থাকায় আমরা সেখানে বসে সবাই মিলে গল্প গুজব করতেছিলাম এবং বিচের সুন্দর সুন্দর মুহূর্ত আমরা বসে উপভোগ করছিলাম। দূর থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। রোদের মধ্যে বালিগুলো খুব চিকচিক করছিল, আর এই বালিগুলো আমাদের দেশের বালি থেকে খুবই আলাদা। বিচের পানি এত স্বচ্ছ আর পরিষ্কার ছিল, আমি যে পানির নিচে পা রেখেছি এটা তো বোঝাই যাচ্ছিল না। এইখানে এসে তারা আবারও বাপ বেটি মিলে দোল খাচ্ছিল এবং তার বাবা আমাকে রাগানোর চেষ্টা করছিল কিছু কথা বলে, কিন্তু আমি তো রাগ করার মতো মানুষ না। আর এদিকে আমি একা একা ভিডিও নিচ্ছিলাম, আমার ভালোই লাগছিল। সমুদ্রের পাড়ের মধ্যে হাঁটার যে শান্তি তা একা একা হেঁটে ফিল নিচ্ছিলাম। সাফুর বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল আর বলছিল এভাবে ঘুরে ঘুরে তুমি ভিডিও করো, তোমাকে এইভাবে ভিডিও করলে খুব সুন্দর লাগবে। আর আমিও ওইভাবে ভিডিও করে নিলাম তার কথা শুনে শুনে। ঘুরতে ঘুরতে আমার মাথা ঘোরানোই প্রায় শুরু হয়ে গিয়েছিল। সাফুর বাবা ভিডিও করতে আসলে খুব লজ্জা পায়, তাই তাকে আমি ধরে টেনে নিয়ে আসি আর বলি এরকম দিন হয়তো বা আর আসা হবে না, তাই আমাদের দুজনের স্পেশাল মোমেন্টগুলো যেন নষ্ট না করি। দুজনে হেঁটে হেঁটে কিছু গল্প করছিলাম আর এদিকে সাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল। ওকে বলেছিলাম আমাদের ভিডিওগুলো তুই সুন্দর করে করে দিবি। হাজবেন্ডের সাথে এরকম একটা জায়গায় ঘুরতে যাওয়া আসলে ভাগ্যের একটা ব্যাপার। সেখানে কিছু সুন্দর সুন্দর সময় কাটিয়ে আমরা আবারও মাফুসির উদ্দেশ্যে রওনা করি। সেদিন মোটামুটি ভালো ঢেউ হওয়ার কারণে আমাদের বোটের ইঞ্জিনে পানি ঢুকে যায় এবং ইঞ্জিনও বন্ধ হয়ে যায়, তো আমরা প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই। 3 বার চেষ্টার পর ইঞ্জিন চালু হয়। আমাদের ভয় পাওয়া দেখে বোট ড্রাইভার বারবার বলছিল ইটস ওকে, নো প্রবলেম ম্যাম। এই তো মাফুসির ডানে বামে অনেক প্যারাসেলিং দেখা যাচ্ছিল, যেটা পরন্তু বিকেলে দেখতে মনোমুগ্ধকর হচ্ছিলাম। এইবারের মতো শেষ করছি, দেখা হবে আরো একটি নতুন ভিডিও ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন।